সুপ্রিয় দর্শক, ওয়েসিস এই সময়ে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল আলম কাঞ্চন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সমসাময়িক বিষয় নিয়ে আজ আমরা আলোচনার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে। ধন্যবাদ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই আলোচনার একটি রিপোর্ট আছে, সেই রিপোর্টটি দেখে নিব। ভেজাল প্যারাসিটামল নিয়ে যে মামলাটি হয়েছিল রিট ফার্মার বিরুদ্ধে 92-তে যে ঘটনাটি ঘটে, সেই ঘটনায় প্রায় সকল আসামি খালাস পায়, যেটা নিয়ে আদালতের একটি অবজারভেশন ছিল। কিন্তু আমরা যাই প্রথমে রিপোর্টটি দেখে আসি, এরপর আলোচনা করি। ভেজাল প্যারাসিটামল সিরাপ পানে সারা দেশে 28 শিশুর মৃত্যুর অভিযোগে 2009 সালে রিট ফার্মার বিরুদ্ধে মামলা করেন তখনকার ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম, যিনি একই সাথে মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা। মামলার এজাহারে তিনি শিশু মৃত্যুর জন্য রিট ফার্মার ওষুধে বিষাক্ত উপাদান পাওয়ার কথা বললেও আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে বলেন প্যারাসিটামলে বিষাক্ত উপাদান পাওয়া যায়নি, তবে ওষুধ ছিল নিম্নমানের। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, তদন্ত কর্মকর্তার এমন অদক্ষতার জন্যই খালাস পেয়ে গেল আসামিরা। যথাযথভাবে এই মামলার তদন্ত করেন না এবং যথাযথভাবে এই মামলাটা আদালতে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। এইটার মধ্যে আইনের কোনো উপস্থিতি নাই, এটা আইনের ব্যত্যয় ঘটানো হয়েছে। আর দ্বিতীয়ত, বিষাক্ত কোনো পদার্থ যেহেতু পাওয়া যায় নাই এবং উদ্ধার সম্পর্কে সন্দেহ আছে এটা রিট ফার্মার ওষুধ কিনা, সেই বিবেচনায় আদালত এই আসামিকে মামলার দায় হইতে সম্পূর্ণ অব্যাহতি প্রদান করে। এই আলামত যে রিট ফার্মার লিমিটেড প্রস্তুতকৃত আলামত, সেটার কোনো প্রমাণ নাই এবং সেখান থেকে বা ওষুধ কোম্পানি থেকে বা কারখানা থেকে জব্দ করা হয়নি। এই মর্মে 3 মনে করে খালাস দিয়েছে। এর আগে একই আদালত ভেজাল প্যারাসিটামল পানে শিশু মৃত্যুর ঘটনায় অ্যাডফ্লেম ফার্মার 3 জন ও বিসিআই ফার্মার 6 কর্মকর্তার 10 বছর করে কারাদণ্ড দিয়েছিল। জি, আমি প্রথমেই জ্যোতির্ময় বড়ুয়ার কাছে যদি যাই, আপনার কাছে জানতে চাইব যে এরকম একটি গুরুত্বপূর্ণ এবং আলোচিত মামলা, যে মামলাটি শুধু একজন তদন্ত কর্মকর্তা, যিনি আসলে ওষুধ প্রশাসনের কর্মকর্তা, সহকারী পরিচালক, তো তার গাফিলতি এবং অদক্ষতা, অযোগ্যতা, যেটা আদালতের অবজারভেশনে বলেছে যে এই মামলাটি সব আসামি বেকসুর খালাস পেল। তো আপনি কি বলবেন? এখানে আমি আসলে বোঝার চেষ্টা করছিলাম যে আদালতের পর্যবেক্ষণগুলোর সাথে আরও কোনো কিছু বিষয় এখানে ওনার কোর্ট হিসেবে ওনার করার সুযোগ ছিল কিনা। যেমন ধরেন, আপনি যদি খেয়াল করেন যে ড্রাগ অর্ডিন্যান্স 1982 অনুযায়ী কোর্ট কার অধীনে কোর্টটা হবে, অর্থাৎ কে এই কোর্টের জাজ হবেন, তিনি হচ্ছেন একজন, যদি জেলা শহর হয় একজন দায়রা জাজ হবেন হচ্ছে এই কোর্টের বিচারক। দায়রা জাজ হচ্ছেন, উনি বিচারটা কোন আইনে করবেন, কিভাবে করবেন, কার্যপদ্ধতিটা কী হবে। কার্যপদ্ধতি অবশ্যই ফৌজদারি অন্যান্য মামলার যে কার্যবিধিটা আছে, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেই মামলার প্রসিডিংগুলো চলবে। এখানে যেরকম বলা হচ্ছিল আপনাদের রিপোর্টেও, যে যিনি অভিযোগ করেছেন তিনিই তদন্তকারী কর্মকর্তা। তদন্তের ব্যাপারে এই আইনটা যেটা আছে, অর্ডিন্যান্স 1982 বা ড্রাগ অ্যাক্ট 1940-তে যেই মূল আইনটা আছে, আমাকে যদি একটু বলেন যে আমি সরি আপনার ক্লিয়ার করছি, যে পুলিশ কেন মামলার তদন্ত করে না? সেটা আইনের মধ্যে নেই, সেটা বলা নেই। এটা হচ্ছে একটা বড় রকমের দুর্বলতা। আর এখানে আপনার এই প্রশ্নটার সাথে আমি সাপ্লিমেন্ট করতে চাই, মামলাটা এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে 28 জন শিশু মারা গেল আর এখানে এই আসামিগুলো খালাস পেয়ে গেল, শিশু মৃত্যুর জন্য তো আসলে মামলাই হয়নি। এই মামলাটা শিশু মৃত্যুর জন্য তো নয়, কিন্তু ভেজাল ওষুধের জন্য মামলা হয়েছে, সেটাতে তারা খালাস পেলেন। আমার জানা মতে মোট 4টি মামলা আছে। এখানে কোন কোনটিতে আসলে এদেরকে হত্যা মামলার বিষয়ে এসছে, এই অন্যান্য মামলাগুলোর আসলে যে অভিযোগগুলো আছে, অভিযোগগুলো দেখলে বোঝা যাবে। হত্যা মামলা অবশ্যই এই ওষুধ প্রশাসনের অধীনে মামলা হবে না, বা ড্রাগ অ্যাক্টসের কোনো বিষয়ও না এটা। যদি আমি সেখানে প্রমাণ করতে পারি যে আমার মৃত্যুর কারণ হচ্ছে এই ট্যামসেট বা এই প্যারাসিটামল প্রয়োগের কারণে হয়েছে, তাহলে সেটা সেই মামলাগুলোতে হচ্ছে তাদেরকে রাষ্ট্রপক্ষকে প্রমাণ করতে হবে হচ্ছে আসলে হ্যাঁ এই কারণেই এই মৃত্যু এবং এটা আসলে হত্যার জন্যই তারা শাস্তিগুলো পাবে। সেটা তো আলাদা একটা ব্যাপার গেল। এখানেও যেটা আসলে দুর্বলতা আছে, খুব রাইটলি ধরেছেন যে এই ধরনের কতগুলো বিষয় যাদেরকে
তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের সেই তদন্ত করার মতো যোগ্যতা বা প্রপার ট্রেনিংটা আছে কিনা। আমি যতদূর বুঝছি বিষয়গুলো নিয়ে যে তার আসলে তদন্ত করার মতো কোনো ট্রেনিংই ছিল না। এই কথাটা বলার পাশাপাশি আমি আসলে একটা জিনিস এখানে যোগও করতে চাই। যখন আমি শুরুতেই বললাম আপনাকে যে আদালত যখন মামলাটি বিচার করবেন, তিনি বিচার করবেন তো ফৌজদারি কার্যবিধি অনুযায়ী। তিনি যদি মনে করতেন যে তদন্ত প্রতিবেদনটি সঠিক হয়নি, তিনি তো অধিকতর তদন্তের কথা বলতে পারতেন। তাহলে এখানে কোর্টের গাফিলতিও তো আছে। কোর্ট তো হাত পা বাঁধা নয়। কোর্ট যদি ওনার কাছে মনে হয় যে এই তদন্তটি সঠিক হয়নি, উনি অন্য কোনোভাবে অন্য কোনো বিষয়কেও সেখানে অন্তর্ভুক্ত করবেন, আইনি তো কোথাও বাধা নেই যে তিনি সেটা করতে পারবেন না। তাহলে কোর্টের গাফিলতিগুলোকেও আমরা কেন আলোচনার মধ্যে নিয়ে আসবো না? কোর্টের তো সুযোগ ছিল। কারণ এরকম একটা কোম্পানি যেখানে আমরা 2 জন জামিনে আছে, 3 জন এখনও পলাতক। 3 জন যারা পলাতক তাদেরকে তাদের অনুপস্থিতিতে বিচারগুলো হচ্ছে। তারা হচ্ছেন আপনার বিভিন্ন বোধহয় এই ফার্মাসিস্টরা ছিলেন, ক্লিনিক্যাল ফার্মাসিস্টরা বোধহয় ছিলেন। তারা যদি কোনো রকম রেসপন্সিবিলিটি তাদের নাই থাকবে, তারা যদি এতটা ক্লিনই থাকবেন, তাহলে তারা আদালতের এত বছর সেই 2009 সনের ঘটনা আজকে 16 সনে এসে বিচার হচ্ছে, তারা তো আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালতের কাছে হাজিরও হননি, তারা তো তাদের বক্তব্যও তুলে ধরেননি। তাহলে কোর্টের তো একটা সুযোগ ছিল যে এখানে এই বিষয়গুলোকে জুডিশিয়াল নোটিশের মধ্যে নিয়ে আসার। সেগুলো তো আমরা কোনো কিছু এখনো পর্যন্ত পাচ্ছি না। জানি না মূল রায়ের মধ্যে এই রিফ্লেকশনগুলো আছে কিনা এইসব বিষয়গুলোর, কিন্তু আমার তো মনে হয় এগুলোকেও কনসিডারেশনে নেওয়ার ব্যাপার আছে। প্লাস আমি এই জায়গাটায় আসলে সবাইকে নজর দিতে বলবো, সেটা হচ্ছে এই তদন্তের ব্যাপারটা অবশ্যই এই ওষুধ প্রশাসনের ইন্সপেক্টরদের হাতে না রেখে নিয়ে যাওয়া উচিত হচ্ছে আসলে পুলিশের কাছে, এবং তাদেরকে সেরকম প্রপার ট্রেনিং দিয়ে প্রস্তুত করা, যে কারণ এটা তো আপনার হেলথ না, কিন্তু সেফটির ব্যাপার আছে। কিন্তু ড্রাগ অর্ডিন্যান্সে এই জিনিসটা কেন আছে? এটা তো আমরা তো অন্যান্য যে কোনো মামলায় দেখি যে পুলিশ, সিআইডি, ডিবি বা তাদের নতুন যতগুলো আইন হয়েছে আসলে ট্রেন্ড হচ্ছে পুলিশদেরকে ইনভেস্টিগেশনের ব্যাপারটাকে নিয়ে আসা। আপনি যদি একদম সম্প্রতি যে সমস্ত খুব টেকনিক্যাল লগুলো হচ্ছে, যেমন ধরেন আইসিটি অ্যাক্ট, সেখানেও দেখবেন তদন্তের ব্যাপারটা প্রথমে বিটিআরসির একজন ইন্সপেক্টরের অধীনে থাকলেও 2013 সনে আবার সেটাকে পরিবর্তন করে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এখানে আমার কিছুটা ভিন্ন অবজারভেশন আছে যে এখানে বোধহয় বিটিআরসির ওরা থাকলে বোধহয় বেটার হতো, যেহেতু টেকনিক্যাল ব্যাপার। তো এটা 1982 যেহেতু অর্ডিন্যান্স আপনার ওই শাসনের সময়ই, তো এখন ওই সময় ওনারা মনে করেছেন বোধহয় এই ওষুধ প্রশাসনের অধীনে হলেই, যেহেতু তারা ওষুধের এই ব্যাপারগুলো সম্পর্কে তারা ভালো তাদের বোঝে ভালো বা বোঝেন, জানেন, তারা হয়তো বিষয়টা করতে পারবেন। দেখতে কিন্তু পারবে। অপরাধের তদন্ত আর ওষুধের ভালো বোঝা না বোঝার মধ্যে কিন্তু একটা বড় রকমের পার্থক্য আছে। এখানে আপনি অফেন্সটাকে কিভাবে প্রমাণ করবেন, আদালতে কোন কোন বিষয়গুলোকে আপনার প্রমাণ করার বিষয় থাকে, এভিডেন্সটাকে কিভাবে কালেক্ট করতে হয়, এভিডেন্সটা সঠিকভাবে আসলে ওনারা প্রিজার্ভ করেননি, প্রদর্শনীতে আনেননি, এই অভিযোগগুলো তো আমরা শুনছি। তার মানে হচ্ছে এই জায়গাটায় তো বড় রকমের ঘাটতি আছে, কারণ যিনি বিচার করতে বসছেন তিনি তো ওষুধ প্রশাসনের কেউ নন। জি, আচ্ছা, এই তিনি তো এই বিষয়গুলো আসি, জানেন। আমরা আপনার কাছে আবার আসবো। জনাব সোহরাব হাসানের কাছে যদি যাই, যে আদালতের অবজারভেশনে কিন্তু যেটি বলেছে যে একটি আলামত সংরক্ষণ করার জন্য 4টি ভাগে ভাগ করতে হবে। একটি পরীক্ষাগারে দিতে হবে, একটি নিজের কাছে রাখতে হবে, একটি কোর্টে দিতে হবে। কিন্তু দেখা গেছে যে তদন্ত কর্মকর্তা ওষুধটা যেখান থেকে যে স্যাম্পলটা কালেকশন করেছেন থেকে হসপিটাল থেকে, এইখানে আসামি পক্ষ তাদের মামলার সুযোগটা নিয়েছে। তারা বলতে চেয়েছে যে এইটি যে রিট ফার্মার, তার কোনো প্রমাণ নেই। যদি সে কোম্পানি থেকে করত তাহলে আদালতে গিয়ে আইনের এই ফাঁক হয়তো উনি পেতেন না, আসামিরা পেতেন না। তো এটা কি একেবারেই অদক্ষতা, অযোগ্যতা, নাকি কেন এত বড় একটা ভুল কিভাবে হলো? ধন্যবাদ। শুধু এটা অদক্ষতা, অযোগ্যতা বা আইন না জানার বিষয় নয়, এর সাথে আরও অনেক রহস্য আছে বলেই মনে হয়। এই মামলার দুই পক্ষের আইনজীবীর প্রতিক্রিয়ায় দেখলাম যে তারা একমত হয়েছে। তা এটি কোনো মামলায় হয় না যে বাদী পক্ষের আইনজীবী এবং বিবাদী পক্ষের আইনজীবী একমত হয়েছে যে তদন্ত ঠিকমতো হয়নি। তদন্ত ঠিকমতো না হয় তো হচ্ছে যে মামলাটি ঘাপলা ছিল, এটি হচ্ছে একটি। দ্বিতীয় হচ্ছে একটি বিখ্যাত উপন্যাস আছে, নো ওয়ান কিল জেসিকা, অর্থাৎ জেসিকাকে কেউ খুন করেনি। এটি বেশ আলোচিত। আমাদের এখানেও এই যে 32টি শিশু মারা গেল, তারা এই ওষুধ খেয়েই মারা গেছে, সেটি রিট ফার্মা হোক বা অন্য যে কেউ। প্যারাসিটামল মামলা কিন্তু নতুন না। 1992 সালে যে প্যারাসিটামল নিয়ে যে এটা কি মিথাইল ব্যবহার নিয়ে যে মামলা হয়েছিল এবং সেখানেও অনেক শিশু মারা গিয়েছিল,
সেখানে কিন্তু একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক এবং কর্মকর্তাদের জেল হয়েছে। জি। কিন্তু এখানে আমরা এখানে সে অর্থাৎ সেখানে অপরাধীরা শাস্তি পেয়েছে, এখানে অপরাধীরা বের হয়ে আসছে। এবং যতীন মহোদয় বলছেন যে 3 জন যে এত বছর পলাতক ছিলেন, তারা যদি এতই স্বচ্ছ, এতই সৎ হবেন, এতই সৎ সাহস থাকবে, তাহলে তারা এতদিন পলাতক থাকবেন কেন? আদালতে অনেক কিছুই কিন্তু আমরা বিচার কি বলে অপরাধের শাস্তি বেরিয়ে যেতে পারে। একটা বলা হয় যে কোনোভাবেই সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত, কিন্তু অপরাধ যখন সংগঠিত হয় তখন কিন্তু সন্দেহাতীত প্রমাণের ব্যাপারে না। আমি একটা রাজনৈতিক বিষয় বলি। ডাক্তার মিলন 2 দিন আগে তার মৃত্যুবার্ষিকী চলে গেছে। ডাক্তার মিলনের হত্যাকারীদেরও কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এর অর্থ এই নয় যে মিলনকে কেউ হত্যা করেনি। মিলনকে তৎকালীন সরকারের যারা পেটোয়া বাহিনী তারাই কিন্তু হত্যা করেছে। কিন্তু আদালতে তথ্য প্রমাণ হাজির করতে পারেনি এবং গত 4-5টি সরকার কিন্তু ক্ষমতায় গেছে। যখন বিএনপি আমলে এটি প্রথম রায় হয় তখন যারা বিরোধী দল আওয়ামী লীগ বলেছিল যে এটা মামলা বিচার ঠিকমতো তদন্ত হয়নি, এটা বিচার হয়নি, কিন্তু পরবর্তীকালেও কিন্তু এই অপরাধীদের খুঁজে পায়নি। তো এই ক্ষেত্রে যেটি দেখার বিষয়, এই 32টা শিশুকে আমরা পাবো না। এদের যে বাবা মার যে বেদনা, সেটা আমরা বেদনার উপশম ঘটাতে পারবো না, বিচার হলেও না। কারণ যে সন্তান হারিয়েছে সে তার বিনিময়ে কি হতে পারে। তো বিচার হওয়াটা এই কারণে জরুরি যে ভবিষ্যতে কেউ এই দুর্বৃত্তায়ন না ঘটাতে পারে, এই দুষ্কর্ম না ঘটাতে পারে। সেটি এখন যখন দেখা গেল যে 32টি শিশু মারা গেল এবং কেউ 28টি শিশু মারা গেল এবং কেউ কারো বিচার হলো না, তখন তো আরেকটি এক বা একাধিক কোম্পানি যে এই ধরনের ঘটনা ঘটাবে না। কারণ এখানে মুনাফা যেখানে থাকে সেখানে নিয়ম ভাঙার প্রবণতাই বেশি থাকে। আমি আবার একটু তবে যেটা দৃষ্টি আকর্ষণ করছে, এটা তো দায়রা নিম্ন আদালতে মামলার রায়, এটার আপিল করার যেমন সুযোগ আছে, একই সঙ্গে পুনঃ তদন্তের সুযোগটা গ্রহণ করা উচিত বলে মনে করি। যদি আজকে স্বাস্থ্যমন্ত্রী তদন্ত কর্মকর্তাকে ডেকেছেন মন্ত্রণালয়ে, আমরা ওই প্রসঙ্গে যাব, কিন্তু তার আগে আরেকটু জানতে চাই আপনার কাছে যে আপনি বলছিলেন তদন্ত বিষয় নিয়ে যে ইচ্ছে করলে আদালত তার পূর্ণ তদন্ত অথবা অধিকতর তদন্ত। পূর্ণ তদন্ত আসলে কোনো ফৌজদারি মামলাতে হয় না, বিষয়টা হচ্ছে অধিকতর তদন্ত চাইতে পারতেন হচ্ছে এটা ট্রায়াল শুরুর আগেই। উনি যখন বিচার শুরু করলেন, বিচার শুরুর আগে উনি আসলে চাইতে পারতেন যে এটা তদন্তে আমি সন্তুষ্ট না, এবং এখানে যে বিষয়গুলো এসছে সেই বিষয়গুলো পরিষ্কার না মামলা জন্য, ট্রায়ালে যাওয়ার জন্য বা অপ্রমাণ হওয়ার বিষয় নিয়ে। ফার্দার ইনভেস্টিগেশন কতবার হতে পারবে বা কতবার তিনি চাইতে পারবেন সে নিয়েও কিন্তু আইনে কোনো রকমের বাধা নিষেধ নেই। তিনি যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড না হন বা তিনি যদি মনে করেন যে তদন্ত রিপোর্ট যা এসছে তার বাইরেও কোনো কিছু বিষয়কে তিনি জুডিশিয়াল নোটিসে নিয়ে সেটাকে অভিযোগ গঠন করবেন, আইনে কিন্তু সেই সুযোগটা দেয়া আছে। তবে যেটা সৌরভ ভাই বলছিলেন যে এখন আর অবশ্য তদন্তের আর কোনো ব্যাপার নেই, যেহেতু অলরেডি বিচারই কমপ্লিট করে ফেলেছেন নিচের কোর্ট। তো নিচের কোর্টের পরে এই 1982 সনের যে অর্ডিন্যান্স ডে আছে সেই আইন অনুযায়ী এটার অ্যাপিল হবে সরাসরি হাইকোর্টে। হাইকোর্টে অ্যাপিলে এই সমস্ত ইস্যুগুলোকে রেজ করার সুযোগ আছে। আর হাইকোর্ট যদি মনে করে যে না ওনারা এটাকে জাজমেন্ট রাখবেন বা সেটিসাইড করবেন, সেটা হাইকোর্টে। আচ্ছা, আপনি বলছিলেন যে যেসব শিশু মারা গেল জি তাদের এটি হত্যা মামলা হবে? হত্যা মামলা হতে পারবে, কারণ আমি যতদূর পত্রিকার মারফত জেনেছি, মিডিয়াতে যতটুকু শুনেছি, সেটা হচ্ছে আপনার 4টি মামলা মোট এখানে পেন্ডিং আছে। যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা, ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাজুয়ালিটি কিন্তু বেশি, ফ্যাক্টরিটা যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতে, তার পাশাপাশি ডিস্ট্রিক্টগুলোর মধ্যে হচ্ছে কুমিল্লা, ঢাকা, সিলেটে, চাঁদপুরে, এই আশেপাশের রিজিয়নের শিশুরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তো ওই মামলাগুলো তো আসলে ওই জেলা শহরগুলোতে হয়েছে। এখন হয়তো ব্রাহ্মণবাড়িয়াতে একটা হত্যা মামলা আছে বা কুমিল্লাতে আর একটা হত্যা মামলা আছে, অনেকগুলো হয়তো মামলা এখানে আরও থাকতে পারে। সেই মামলাগুলোর কি অবস্থা সেগুলো দেখে সেখানে হত্যা মামলা হয়েছে কিনা, কারণ এখানে শুধু আপনার হত্যা মামলার ক্ষেত্রে যদি আমি কজ অফ অ্যাকশনটা যদি এই চেইনটা যদি কোথাও ব্রেক না হয়, চেইনটা প্রুভ করতে হয় কীরকম, যে ইন্টারমিডিয়েন্ট কোনো মানে ইভেন্ট আর মাঝখানে ঘটেনি, ওষুধটা খাওয়ালাম তার মাঝখানে আর অন্য কোনো ওষুধ খাওয়াইনি, ট্যামসেট যে প্যারাসিটামলটা খাইয়েছি তার মাঝখানে অন্য কোনো ওষুধ খাওয়াইনি এবং অন্য কোনো ধরনের কমপ্লিকেসি তৈরি হওয়ার কারণ ছিল না শিশুর,
তাহলে এবং তার পরবর্তীতে যদি মারা যায়, ওনারা যেটা বলছিলেন যে আমি স্যাম্পল কালেকশন হসপিটাল থেকে না করে আপনার যদি ওদের কোম্পানি থেকে করতাম তাহলে বিষয়টা ফাঁক তৈরি হতো। আসলে বিষয়টা অতটা সিম্পল ওইভাবেও না। কারণ হচ্ছে আমার যে স্যাম্পলটা ইউজ করা হয়েছে সেই স্যাম্পলটা যদি বরং না নেওয়া হতো সেখানে ফাঁকটা বেশি তৈরি হতো। যে আমার কোম্পানির এটাতে সমস্যা আছে, ঠিক আছে, হয়তো কোনো প্রবলেম আছে, কিন্তু যে এটা খাওয়ানো হয়নি, ওখানে তো এটা খাওয়ানো হয়নি, ওখানে খাওয়ানো হয়েছে অন্যটা, তখন অন্য ডিফেন্স ওরা নিত। বরঞ্চ আমি মনে করি যে যেখানে ঘটনা ঘটেছে, যে হসপিটালে যে ওষুধটা খাইয়ে এই শিশুটা মারা গেছে, তার যদি কোনো স্যাম্পল কালেকশন করে থাকেন সেটা হচ্ছে আসলে সঠিক পদ্ধতি। তবে হ্যাঁ, এর পাশাপাশি এটাকে কম্পেয়ার করার জন্য, ল্যাবের মধ্যে টেস্ট করার জন্য ওদের কোম্পানি থেকে আরেকটা স্যাম্পল হয়তো নেওয়ার প্রয়োজন ছিল। তাহলে পাশাপাশি দুটো রিপোর্টকে টালি করা যেত, দেখানো যেত যে আমরা যেটা পেয়েছি সেটার কম্পোজিশন রিপোর্টটা এই, আর এখানের অ্যাডাল্ট্রেশন এবং কম্পোজিশন রিপোর্টটা হচ্ছে এই। তাহলে আর এই প্রশ্নগুলো তৈরি হতো না। এখানে এক্সপার্টিজের প্রশ্ন, এখানে হয়তো ওষুধ প্রশাসনের একজন তদন্ত কর্মকর্তা হিসেবে ওনার এই কমন সেন্সটুকু অন্তত থাকার দরকার ছিল। এটা খুব বেশি পুলিশিংয়ের যে অভিজ্ঞতা থাকতে হবে এটা বোঝার জন্য তাও না, এর কাণ্ডজ্ঞান থেকে এগুলো সম্ভব যদি ওনার সেই উদ্দেশ্যটা থাকতো, ইচ্ছাটা থাকতো। আমার মনে হয় এখানে ওনার ইচ্ছারও ঘাটতি থাকতে পারে বলে সন্দেহ, কারণ নয়তো এত বছর লাগবে কেন? 2009 সনের ঘটনা 2016 সাল পর্যন্ত এসে কেন আমাদেরকে বিচারের জন্য অপেক্ষা করতে হবে? যেখানে আপনার মাথায় থাকতে হবে যে আপনি মামলাটা কি জন্য করেছেন, কি কারণে কোর্টে আসতে হলো। 28টি শিশু মারা গেছে বিভিন্ন জায়গায়, অভিযোগটা তো এখানেই। ফলে তার সেই সততা যদি থাকতো, তার যদি অতটা দরদ থাকতো কাজগুলো করার, তাহলে এটাতে এই যে বিষয়গুলো তো খুব সহজে কাণ্ডজ্ঞান থেকেও উনি করে নিয়ে আসতে পারতেন। আজকে কিন্তু সরাসরি স্বাস্থ্যমন্ত্রী এই মামলার তদন্ত কর্মকর্তাকে মন্ত্রণালয়ে তলব করেছেন এবং নথি তলব করেছেন যেগুলো জমা নেওয়া হয়েছে, এবং উনি এক ব্রিফিংয়ে বলেছেন যে এর মধ্যে যদি কোনো ব্যর্থতার দায়ী হয় তাহলে উনি এটা নেবেন। আমরা কিন্তু এরকম অনেক আশ্বাস শুনি ঘটনার পর। স্বাস্থ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন ভালো উদ্যোগ, কিন্তু এরকম রায়, অর্থাৎ এটা ধরে নিতে পারি যে সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয়। আচ্ছা, জনাব সোহরাব হাসান, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রফেসর জনাব এস.এম. আব্দুর রহমানকে লাইনে রেখেছি। আমরা তার কাছ থেকে একটু শুনবো এই মানে ভেজাল, সেটা আরো ভালো যে উনি যেহেতু বিশেষজ্ঞ। জি, বিশেষজ্ঞ, ওনার মন্তব্যটা, ওনার কথা শুনে আবার আপনার এই প্রশ্নটা আবার উত্তর শুনবো। জি, প্রফেসর এস.এম. আব্দুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শুনতে পাচ্ছি। জি আচ্ছা স্যার, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাবো যে এই যে এই রিট ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যেই মানে প্যারাসিটামলের মধ্যে প্রোপানল জাতীয় একটা গ্লাইকলের, অথবা আমি যদি ভুল না করতে ডাই ইথানল গ্লাইকল নামে একটি বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে, যার ক্ষতির কারণে এই বাচ্চাদের কিডনি ড্যামেজ হয়েছে এবং আস্তে আস্তে এই 28টি শিশুর মৃত্যু হয়েছে। তো এই জিনিসটি কি এবং কেন এই ওষুধের মধ্যে এই জিনিসটি পাওয়া গেল, আপনি যদি একটু বলেন। জি, যে জিনিসটি ইউজ করা হয়েছিল এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। মূলত এই প্যারাসিটামল সিরাপ বা সাসপেনশন নেই, এখানে প্রোপাইলিন গ্লাইকল নামে একটা কেমিক্যাল ইউজ করার কথা, কিন্তু প্রোপাইলিন গ্লাইকল থেকে ডাইইথিলিন গ্লাইকলের মূল্য এটা অনেক কম। প্রোপাইলিন গ্লাইকলের থেকে 10 ভাগ কম এর মূল্য, যে কারণে ব্যবসায়িক মুনাফার জন্য রিট ফার্মাসিউটিক্যাল এই ডাইইথিলিন গ্লাইকল ইউজ করেছিল। ডাইইথিলিন গ্লাইকল কিন্তু প্রথমে 1930 সনে ইউএসএ তে একটা ওষুধের সালফোনামাইড, সেটা অনেক সময় ইনফেকশনের জন্য ইউজ করা হতো, সেই ওষুধে কিন্তু একবার ইউজ করা হয়েছিল এবং সেখানে প্রায় 57 জন শিশুর মৃত্যুবরণ করেছিল একবার। এই ধরনের ঘটনা কিন্তু আগে ঘটেছে 1930 সনে, এবং এরপর থেকে কিন্তু এই ডাইইথিলিন গ্লাইকল আর কখনো ওষুধ ইউজ করা হচ্ছে না। কিন্তু আমাদের দেশে রিট ফার্মাসিউটিক্যাল দাম কম হওয়ার কারণে প্রোপাইলিন গ্লাইকলের পরিবর্তে ডাইইথিলিন গ্লাইকল ইউজ করেছিল। এই ডাইইথিলিন গ্লাইকলের যে টক্সিসিটি বা যে খারাপ দিকগুলো হচ্ছে, ডাইইথিলিন গ্লাইকল ইউজ করলে এটা আপনার লিভার এবং কিডনির ভীষণ ক্ষতি হয়। যেমন লিভারের হেপাটোমেগালি বলে, হেপাটোমেগালি মানে এটা হচ্ছে আপনার লিভারটা বড় হয়ে যায় এবং বিভিন্ন কমপ্লিকেশন। এছাড়া আপনার রেনাল ফিব্রোসিস, বিভিন্ন ধরনের ইডিমা, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন এই ডাইইথিলিন গ্লাইকল করে থাকে। তো সেক্ষেত্রে এই বস্তুটি যখন ব্যবহার করা হয়েছে তখন স্বভাবতই
শিশুদের সব অর্গানগুলো থাকে গ্রোয়িং স্টেজে। তো সেখানে এই শিশুরা যখন এটা সেবন করেছে তখন স্বভাবতই শিশুদের এই অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেভাবেই আমাদের দেশে রিট ফার্মাসিউটিক্যাল প্যারাসিটামল সেবন করে অনেক শিশু মৃত্যুবরণ হয়। তো প্রফেসর আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমরা যদি সুযোগ থাকে আরও একবার আপনার কাছে যাওয়ার চেষ্টা করব। জি জি, থ্যাংক ইউ। জি জনাব সোহরাব হাসান, আমরা যে জিনিসটি শুনলাম সেটি তো ভয়াবহ, যে যেটি ব্যবহার করার কথা অর্থাৎ প্রোপানল গ্লাইকোল ব্যবহার করার কথা, কিন্তু এটি ব্যবহার করা হয়নি যেহেতু একটু দাম অনেক বেশি। সস্তায় তারা ওই পদার্থটি ব্যবহার করেছে যেটি বিষাক্ত রাসায়নিক তৈরি করেছে এবং স্বাস্থ্যের ক্ষতি করেছে। আমরা এই বিষয়টি শুনবো। জনাব সোহরাব হাসান, আপনি শুনছিলেন প্রফেসর আব্দুর রহমানের কথা। না, প্লিজ। অধ্যাপক আব্দুর রহমান যে তিনি এর যে কারিগরি ত্রুটি এবং কিভাবে এটি বিষাক্ত উপাদান মেশানো হয় এবং শিশুদের ওষুধে শুধু মুনাফার জন্য এই কাজ, শুধু মুনাফার জন্য, এবং সেটা হলো শিশুদের দ্রুত তম সময়ে শিশুদের কিডনি ও লিভার নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে নির্মমতা, এবং এটাই হত্যাকাণ্ড। কারো মানে কেউ বেঁচেও যেতে পারে, কিন্তু এটাতে মানে হত্যার উদ্দেশ্যে এটা করা। তো এটা রিট ফার্মাসিউটিক্যাল করেছে না অন্য করেছে সেটা তো আদালত এখনো প্রমাণিত হয় না। আমরা আশা করি যে উচ্চতর আদালতে হবে। আপনি যেটা বলছিলেন যে স্বাস্থ্যমন্ত্রী এই মামলার রায়ের পরে ওই সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে ডেকে নথিপত্র সহ তাকে নথিপত্র তলব করেছে। এটা ভালো উদ্যোগ। মানে অর্থাৎ সরকারও যে এই বিচারটা বা এই রায়টি যে সঠিক হয়নি এই উপলব্ধি থেকেই ডেকেছে। অর্থাৎ এত বড় একটি ঘটনা, তার কেউ বিচার পায়নি এবং কেউ কারো শাস্তি হয়নি, এটি মেনে নিতে পারেনি। কিন্তু যেটি জ্যোতির্ময়দা বললেন 2009 থেকে 13 এর মধ্যে কি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এই মামলাটি পরিচালনার ক্ষেত্রে কতটা আন্তরিকতার পরিচয় দিয়েছে, কতটা এর পেছনে লেগে থেকেছে, আইনজীবী নিয়োগ থেকে শুরু করে অন্যান্য যেসব আইনি পদক্ষেপ সেখানে কতটা আন্তরিক ছিল, কতটা তারা মনোযোগ দিয়েছে, এই প্রশ্নটি আসে। এবং ছোটোখাটো এরকম ঘটনা ঘটে 1999 ঘটনা এবং 2009 আরও অনেক ওষুধে, এই যে ভেজাল ওষুধ আমরা প্রতি সপ্তাহে প্রায় দেখি যে প্রতি সপ্তাহে প্রায় পত্রিকায় টেলিভিশনে এটি হয়, খাদ্যে ভেজাল। এবং যে পরিবেশে, যে নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা হয়, এবং যেগুলো আমরা দেখি যে পরবর্তীকালে মানে বাংলা এই সব অভিজাত রেস্তোরাঁয় বা হোটেলে এবং ফাস্টফুডের দোকানে চলে যায়, কিন্তু সেগুলো স্বাস্থ্যসম্মত না। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব স্বাস্থ্য নিশ্চিত করা, যাতে কেউ এই ক্ষতিকারক কোনো উপাদান মেশাতে না পারে, সেটি ওষুধের ক্ষেত্রে, খাদ্যের ক্ষেত্রেও। সেই নিবিড় যে তদারকিটা, সেই তদারকিটা হচ্ছে কিনা, সেই তদারকি যথেষ্ট মানে হচ্ছে না। আমরা তাহলে প্রতি সপ্তাহে প্রায় প্রতিদিনই এই ভেজাল ওষুধ ধরা। এবং আরও যেটি খুবই উদ্বেগের বিষয়, দেখা গেল যে কোনো কোম্পানি বা কোনো দোকানে বা কোনো কারখানায় অভিযান চালিয়ে কাউকে জরিমানা করা হলো, এরপর আবার দেখা গেল 6 মাস পরে ওই কারখানায় আবার অভিযান, আবার জরিমানা, এবং কারখানা কিছুদিন সিলগালা থাকে, এরপর আবার যথারীতি চলে। তা আমাদের এটা, আর নাগরিক হিসেবে আমাদেরও কিন্তু একটু দায়িত্ব যে সস্তা পেলেই সেটি নেওয়া না, যে নিজেদেরও দেখা উচিত। এবং বিশেষ করে ওষুধের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া যেটা হয় সেটা হলো যে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশনটা ফলো করে, কিন্তু আজকাল তো বহু ডাক্তার আমরা দেখেছি পত্রিকায়, বিশেষ করে টেলিভিশনে সংবাদ প্রকাশিত হয়েছে যে একটি একদম অখ্যাত একজনের হাতে বানিয়ে ওষুধ সেই মানে ফার্মেসিতে দিয়ে এসছে, তারপরে আবার এই এজেন্টকে ধরে মানে মেডিকেল রিপ্রেজেন্টকে ধরে ডাক্তারদের দিয়ে ওই ওষুধের জন্য প্রেসক্রিপশন করেছে। এর সাথে কিন্তু এটা একটা টোটাল একটা র্যাকেট। এই যে চক্র, এই চক্র ভাঙা দরকার, দায়ী ব্যক্তিদের বিচার হওয়া দরকার। আজকে যদি এই 28টি শিশুর মৃত্যুর জন্য শাস্তি দেওয়া যেত, তাহলে অন্যরা ভয় পেত, এরকম কাজ করতে সাহস পেত না। আমরা সেই 2092 সালের ঘটনায় কিন্তু দেখেছি, যদিও সেখানে শাস্তির
মাত্রা নিয়ে বা পরিমাণ নিয়ে কিন্তু অসন্তুষ্টি শাস্তি ছিল। হয়েছে শাস্তি হয়েছিল। দুটো ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধে। আচ্ছা, আমি একটু যদি মামলার একটু অন্য দিকে যদি যাই, সেটা হলো যে শুধু ড্রাগ আইনে যে মামলাটি হলো, এই মামলার তো আরো অনেক দিক ছিল। ওই দিকগুলো থেকে যাওয়া যেত না? একটা হলো হত্যা, অবশ্যই। মানে ইয়াতে যাওয়া, আর ঢাকা শিশু হাসপাতাল থেকে যেহেতু অনেকগুলো এসছে, ঢাকাতে তো শিশু মারা গেছে নিশ্চয়ই। এখানে শুধু যে প্যারাসিটামল হয়েছে তা কিন্তু না, নেডাপ্লেক্স সিরাপ, ভিটামিন বি কমপ্লেক্স এইটাও কিন্তু খেয়ে মারা গেছে বলে কথা আছে। তার মানে কি এখানে যখন আপনি ওষুধ প্রশাসন মামলা করছে তখন কিন্তু এখানে মূলধারাটা হচ্ছে 16 নম্বর ধারা অনুযায়ী অ্যাডাল্ট্রেশনটা হচ্ছে মেইন, যে উপাদানটা মেশানোর কথা সেই উপাদান ছাড়া ভিন্ন কোনো উপাদান মিশিয়ে ওষুধ তৈরি করে সেই লেবেলিং করে বিক্রি করা। তো সেটার জন্য শাস্তি যেটা বলা আছে সেটা হচ্ছে 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আর 10 বছর পর্যন্ত হচ্ছে জেল। এই হচ্ছে শাস্তির বিধান রাখা। কিন্তু এই যে আমরা সাবসিকুয়েন্ট ইফেক্টগুলো যেটা নিয়ে আপনি বলছেন যে শিশু তো মারা গেছে, এটা যদি এমন হতো যে হ্যাঁ ওষুধটা তারা বানিয়েছেন আমি ধরেছি, তাহলে এটা ওষুধ প্রশাসনের কর্তৃপক্ষ মামলা করতো এবং সেটার জন্য এক্স্যাক্টলি আমি যা এই হতো কথাই সেটা বলতে ঠিক চাচ্ছি। আছে। কিন্তু আমার তো অলরেডি সাবসিকুয়েন্ট ইফেক্ট হচ্ছে শিশু মারা গেছে, আমার হিসাবে 28টা শিশু অলরেডি আছে। তাহলে তাদের এই মৃত্যুগুলোকে আমি হত্যা মামলা হিসেবে কেন ট্রিট করব না, বা হত্যা মামলা হিসেবে ঢাকাতে হলো না কেন? আমি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সিলেট এই অঞ্চলগুলোর ক্ষতিগ্রস্তদের কথা বলছিলাম, কিন্তু আমি তো ঢাকাতে কোনো হত্যা মামলা হয়েছে সেরকম খবর কিন্তু কোথাও পড়িনি। কেন হলো না? এই শিশু যারা মারা গেছে তাদের তো পরিবারের এখতিয়ার আছে হচ্ছে এদের বিরুদ্ধে, এই কোম্পানির বিরুদ্ধে হত্যা মামলা করার। সেই মামলা করার তো সুযোগ ছিল, কিন্তু সেটা তো এখন এত দেরিতে গিয়ে আর আপনি হত্যা মামলার করার তো কোনো আসলে খুব একটা সুযোগ নেই। কিন্তু সেই সময় কিন্তু এই যদি উপায়টা ছিল, এই ক্ষতিগ্রস্তরা- সুযোগটা ছিল। ক্ষতিগ্রস্ত যদি মামলা না করে থাকে তাহলে তো এখন পুলিশ বাদী হয়ে তো করতে পারতো। পুলিশ ডেফিনেটলি করতে পারতো। আর এই মামলা কে করতে পারবে এটা নিয়ে আর একটা মজার কথা চলে আমাদের এখানে। বেশিরভাগ ক্ষেত্রেই যখনই এই ধরনের আইনগুলোতে যখন অপরাধের প্রসঙ্গ আসে তখন একটা বিষয় আমাদেরকে ভাবনায় নিতে হয় যে এইটা কি আমলযোগ্য অপরাধ না অআমলযোগ্য অপরাধ। এইখানে ওষুধ প্রশাসনের বা ড্রাগ অর্ডিন্যান্সের অধীনে যে সমস্ত অপরাধগুলো হবে সেগুলো অআমলযোগ্য, অর্থাৎ পুলিশ নিজে থেকে মামলা করতে পারবে না। মামলা করতে হবে হচ্ছে আপনার ওষুধ প্রশাসনের একজন কর্মকর্তা আদালতে লিখিত মামলা করবেন, আদালত সেই মামলা আমলে নেবেন। কিন্তু যখনই আপনি মৃত্যুর ঘটনা ঘটে যাচ্ছে সেটা তো আবার আমলযোগ্য অপরাধ। সেক্ষেত্রে পুলিশকে আর কারো অপেক্ষা করতে হবে না যে আমার কাছে এসে একটা লিখিত অভিযোগ দাও। পুলিশের নিজেরই এখতিয়ার আছে, নিজেই বাদী হয়ে মামলা করবে। কারণ পুলিশ তো আমার রিপ্রেজেন্ট করছে, রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছে। তো রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্রের কাজটাই হচ্ছে ভিকটিমকে সাপোর্টটা দেওয়া, ভিকটিমের পক্ষে থাকে। আপনি দেখবেন ফৌজদারি মামলাগুলো পক্ষগুলো কিরকম হয়, করিম বনাম রাষ্ট্র। তাহলে এই রাষ্ট্রটাকে যে ভিকটিম, সেই ভিকটিমের নাম না লিখে আমরা কিন্তু মামলাগুলো বলি হচ্ছে করিম বনাম রাষ্ট্র। এর সঙ্গে যে বৃহত্তর জনগোষ্ঠী জড়িত, মানে এই ওষুধ সেবনকারীরা, সেক্ষেত্রে জনস্বার্থেও তো মামলা হতে পারে। ডেফিনেটলি জনস্বার্থেও মামলা হতে পারে, যে কোনো একজন নাগরিকও মামলা করতে পারে। না, কিন্তু জি প্লিজ, আমরা কিন্তু যেটা দেখলাম সেটা হলো যে শুধু ড্রাগ আইনে একটি মামলা হলো এবং এত বছর পরে সে মামলাটা বেকসুর হলো। কিন্তু এর পাশে আরো তো কয়েকটি মামলা এগুলো হওয়া উচিত ছিল। আমি মনে করি যে এখানে গাফিলতি আছে। দুর্বলতাটা কার? এগুলো ডেফিনেটলি পুলিশের তো আছেই, তবে যারা ক্ষতিগ্রস্ত তারাও যেতে পারতেন। কিন্তু তারা অধিকাংশ ক্ষেত্রে আমাদের এখানে আইনের সচেতনতা বলতে তো সেভাবে গড়ে ওঠেনি। অধিকারগুলো নিয়ে তো আমাদের পড়াশোনা বলেন যাই বলেন, আমরা প্রাতিষ্ঠানিকভাবে যারা পড়াশোনা করে বের হচ্ছে, যারা আইন নিয়ে পড়াশোনা করছে, তারা ছাড়া অন্য ডিসিপ্লিনের কাউকে যদি আইনের বেসিক কনসেপ্টগুলো নিয়ে আপনি জিজ্ঞেস করেন, কেউ তো আসলে বলতে পারে না। কারণ আমাদের এই আইনের ধারণাগুলো আমাদের পড়াশোনার সাথে কোনো ইন্টিগ্রেটেড কোনো সিস্টেমের মধ্যে কিছুই নেই। কিন্তু আপনার রাষ্ট্রের আইন আপনাকে নাগরিকত্ব দিচ্ছে এই বলে যে আপনি এই রাষ্ট্রে যতগুলো আইন আছে তার সবকটা আইন আপনি জানেন। জি সরওয়ার হোসেন, আপনি বলছিলেন কিন্তু না, নাগরিক সচেতনতা। না, নাগরিক সচেতনতা আরেকটি বিষয় হচ্ছে যে সচেতনতা থাকার পরেও কিন্তু মানুষ মামলা করতে, শুধু এই ক্ষেত্রে না, বিভিন্ন ক্ষেত্রে মামলা করতে দ্বিধান্বিত থাকে। একটা ভয় থাকে কাজ না, করে। একটা হচ্ছে ভয়ের ব্যাপার, কিন্তু হচ্ছে হয়রানির বিষয়। আরেকটি হচ্ছে যে বিচার পাওয়া না পাওয়ার বিষয়। যখন মানুষ যেমন এই পরিবারগুলো, এবং অধিকাংশই দেখেছি আমরা তখনকার পত্রপত্রিকায় যে খুবই গরিব পরিবারের, কারণ যারা ওই যে বাজার থেকে যে দোকানে যে প্যারাসিটামল পেয়েছে সেটি খাইয়েছে। সুতরাং এই পরিবারের পক্ষে, এবং সন্তান হারিয়েছে, সন্তান মারা গেছে, তখন এই মামলা লড়া আর কি, এখানে আমি মনে করি রাষ্ট্রের দায়িত্ব ছিল যে তার পক্ষে দাঁড়ানো। সেটি দাঁড়ায়নি। এই পরিবারগুলোর মধ্যে যদি সচ্ছল এবং যারা সচেতন এরকম কোনো পরিবার থেকে থাকে, তারাও এগিয়ে আসতে পারতো। কিন্তু একটি ভয়, যেটা কত দূর যাবে। এবং এখানে প্রতিপক্ষ যখন একটি কোম্পানি, প্রতিপক্ষ যখন ধনবান,
ধনবান গোষ্ঠী, তখন কিন্তু ভয় থাকে এই মামলা লড়ে আমি পারবো না। কিন্তু রাষ্ট্রের সেখানে দায়িত্ব যে অপরাধী বা সন্দেহ বা অভিযুক্ত ব্যক্তি যতই ধনবান হোক, যতই ক্ষমতাবান হোক, আইন আইনের মতো চলবে, অর্থাৎ একটি পরিণতি লাভ করবে। তখন কিন্তু মানুষ সে যে অবস্থায় থাকুক মামলা করতে উৎসাহিত হবে। কিন্তু 92-র ঘটনা এতদিন কেন লাগলো? ড্রাগ আইনে তো এতদিন লাগার কথা না। 2009-এর সরি 2009-এর ঘটনা। জি, এখানে আপনার ওই কতদিনের মধ্যে আসলে তদন্ত 2009-এর জুন। হ্যাঁ, 2009-এর জুনে কতদিনের মধ্যে তদন্ত শেষ হবে বা কতদিনের মধ্যে আপনার ট্রায়ালটা শেষ করতে হবে, আমি আইনটা পুরোটাই দেখছিলাম, এরকম কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। এখন যে সমস্ত স্পেশাল লগুলো আসছে সেখানে কিন্তু দেখবেন 60 দিনের মধ্যে তদন্ত শেষ করার কথা বলা আছে, আরও অতিরিক্ত 30 দিনের মতো তাকে দেওয়া যেতে পারে বিশেষ পরিস্থিতিতে। তার এই অভিযোগটা পাওয়ার পত্র দাখিলের আপনার পরবর্তী 60 দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করতে হবে, এরকম বিধান রেখে কিন্তু নতুন স্পেশাল আইনগুলো কিন্তু সব হচ্ছে। কিন্তু এই 82 সনের যে আইন, এই আইনে কিন্তু সেখানে ড্রাগ অর্ডিন্যান্স, যেটা ড্রাগ অ্যাক্ট কিন্তু 1940 সনের, অর্ডিন্যান্স যেটা হয়েছে 82 সনে, সেই 82 সনের আইনে দেখবেন যে এরকম কোনো টাইম ফ্রেম নেই যে কতদিনের মধ্যে শেষ করবে। এইগুলোর আমার মনে হয় যে এখন আধুনিকায়ন করা খুবই প্রয়োজন। বিশেষ করে তদন্তটা পুলিশের হাতে দেওয়া, তাদেরকে প্রশিক্ষিত করে তোলা, তাদের জন্য প্রয়োজন আলাদা একটা সেল করা যেতে পারে, বা ডক্টরদের বা ফার্মাসিস্টদের একটা গ্রুপ হয়তো গিয়ে তাদেরকে কীভাবে ট্রেন আপ করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। এবং এই যে ট্রায়ালের টাইমটা, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয় যে এতগুলো শিশু মারা গেল 2009 সনে আর আপনি 2016 সনে এসে বলছেন যে সবাই খালাস। এটা যদি সেরকম দ্রুত গতিতে বা অন্তত একটা রিজনেবল সময়ের মধ্যে হওয়ার মতো কোনো আইনগত বাধ্যবাধকতা থাকতো, তাহলে অন্তত একটা প্রেশার থাকে। আমি বলছি না ওই সময়ের মধ্যে সব মামলা শেষ হয়, আমাদের বাস্তব অভিজ্ঞতা বলে যে যতই আপনি টাইম ফ্রেম বেঁধে দেন না কেন, কোনো মামলা ওই টাইম ফ্রেমের মধ্যে আসলে বিভিন্ন কারণের শেষ হয় না। কিন্তু একটা প্রেশার তো থাকে, একটা তাগিদ থাকে। আমরা অন্তত গিয়ে বলতে পারি যে আপনি শেষ করেন, কিন্তু আপনার এই ইয়েটা আছে, এই সময়টার মধ্যে আপনাকে দিতে হবে, আপনি দিচ্ছেন না কেন। প্রেশার তৈরি করার অন্তত সুযোগটা থাকে। আইনের যে ব্যাপারটা সরাবাই বলছিলেন, ওইখানে আমি আসলে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আইন নিয়ে যখন আমরা কথা বলছি আইনজীবী হিসেবেই, এই যে আদালতে যাওয়া না যাওয়া, বিচার হবে কিনা, কিরকম সমস্যাগুলোর মধ্যে পড়তে হবে, এইটার মধ্যে আসলে একটা বড় রকমের পরিবর্তন ঘটানোর খুব প্রয়োজন বলে আমরা যারা পেশাজীবীরা আছে আমরা এখন মনে করছি। পরিবর্তনটা হচ্ছেই যখনই আপনি বলবেন যে ফৌজদারি আইনের ব্যাপার, রাস্তাতে আপনার এখন অফিস থেকে নেমে কাউকে ধরেন মারতে দেখলেন, আমরা কিন্তু এগিয়ে যাই না অধিকাংশ ক্ষেত্রেই। খুব রেয়ার কিছু কেসে দেখবেন যে লোকজন এগিয়ে আসে। যায় না কি কারণে? যে আমি দেখবো ওখানে সাক্ষী হতে হবে, আমার নিজের প্রফেশন ফেলে আমাকে কোর্ট কাছারিতে দৌড়তে হবে, নানান রকমের হয়রানি। এই বিষয়গুলোর কারণে কিন্তু সাধারণ মানুষ এনগেজ হতে চায় না। নিজেরা ক্ষতিগ্রস্ত হলেও সহজে আদালতে না গিয়ে অন্য কোনোভাবে মিটমাট করা যায় কিনা সেই চেষ্টাগুলো কিন্তু করতে থাকেন। তার মানে আইনের এই প্রক্রিয়াগত ব্যাপারের মধ্যে কোথাও না কোথাও এমন কিছু বিষয় আছে যেগুলো আপনাকে আসলে অনুৎসাহী করে তোলে। কিন্তু আপনি এই দেশের নাগরিক, আপনি যদি সচেতন নাগরিক হন, এই বিষয়গুলো আপনাকে অনুৎসাহিত করবে কেন? এটা যদি আইনের মধ্যে জটিলতা না হয়ে ব্যবহারের মধ্যে হয়, তাহলে সেটা তো কাজ করার ব্যাপার আছে, সংস্কার ঘটানোর ব্যাপার আছে। দ্বিতীয় যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে আপনার আমাদের যে আইনগুলো আছে বর্তমানে, স্বাধীনতার পরে যে আইনগুলো হয়েছে সেগুলোর হচ্ছে চরিত্র একরকম। অধিকাংশ ক্ষেত্রেই যতই আমরা নতুন নতুন শব্দ বসাই বা মন মানসিকতা নতুন ধারণা নিয়ে করি, কিন্তু তার মূল ক্যারেক্টারটা কিন্তু সেই কলোনিয়াল লিগেসিগুলো ফলো করছে। আমাদের বর্তমান আইনগুলো কিভাবে আছে এবং কিভাবে সেগুলো মানুষকে খুব একটা সহায়ক হচ্ছে না, সেটা বুঝতে গেলে বুঝতে হবে হচ্ছে আর্টিকেল 149 কনস্টিটিউশনের। এই 149 নম্বর আর্টিকেলে বলে দিচ্ছে যে বাংলাদেশের সাথে পরিবর্তন সাপেক্ষে ইতিপূর্বের যতগুলো আইন ছিল সবগুলো আইনই বলবৎ থাকবে। তাহলে আপনি ব্রিটিশ আইন থেকে কিভাবে বেরোলেন, আপনি পাকিস্তান থেকেও বা কেন আলাদা হলেন, সেই পাকিস্তানের আইনগুলো কিন্তু আমরা এখনো ব্যবহার করছি। মানে বিভিন্ন ক্ষেত্রে, যেমন ধরেন পারিবারিক আইন, মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্স 1965, এই মুসলিম ফ্যামিলি 65 হচ্ছে অর্ডিন্যান্সটা হয়েছে। তো এই সময়ের আপনার যত রকমের আইনগুলো আছে এগুলো কিন্তু ফ্যামিলির কোনো প্রবলেম আপনি যখন ডিল করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মৌলিক আইন এখনো পর্যন্ত। দেশ স্বাধীন হওয়ার পরে যে আপনি অন্যরকমভাবে ভাববেন, স্বাধীন দেশের মানুষের আকাঙ্ক্ষা তো স্বাধীন, তাদের চিন্তাধারা তো হচ্ছে অন্যরকম। সাধারণ জনগণের জন্যে পিপলস পার্সপেক্টিভ থেকে যে ল হওয়ার কথা ছিল, যে চিন্তা হওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু আমরা এখনো দেখছি না, পাচ্ছিও না। আপনার কথায় আমি যদি বুঝতে পারি মূল বিষয় যে আইনমুখী করা, আইন যে একটা বিমুখ আছে, যেটা সোহরাব হাসান বললেন যে আইনের কাছে সহসা মানুষ কিন্তু যেতে চায় না, নানা হয়রানি, দীর্ঘশত্রুতা,
তারপরে নানা মানে ঝামেলার জন্য। জি। কিন্তু যদি এই আইনমুখী করতে হলে কি করতে হবে সৌরভ ভাই, যদি কি কিছু না, বলেন? আইনমুখী করতে হলে যে আইন যে আমার সহায়ক, আমার অধিকারের পক্ষে, কনসেপ্টটা আমার না, এই কনসেপ্টে তো মানে এটার পক্ষে তো কোনো না, না, অবস্থা পক্ষে মানে নাই, আমি বরং যে এটার আইন ঠিক আমাকে বিরোধে। আইন যে সুরক্ষা দিয়েছে তার যে প্রয়োগ হবে, এই নিশ্চয়তা থাকলে কিন্তু মানুষ মামলা করতে কিন্তু ভয় সেটা পাবে তো না। পদে পদে হয়। আপনি এখন পদে আচ্ছা, দীর্ঘসূত্রতা একটা, যেটা এতক্ষণ আলোচনা হলো। আরেকটা হচ্ছে আবার সময় সংক্ষিপ্ত হলে বিচার আবার অবিচার না হয়ে যায়, সেটাও একটা ভয় আছে। তবে যেটা হচ্ছে যে এর সঙ্গে আইনের সঙ্গে সংশ্লিষ্ট সবার মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য সততার নিশ্চয়তা থাকা দরকার, এবং রাষ্ট্রের যে অংশ বা যে অঙ্গ এর সাথে জড়িত, বিশেষ করে তদন্তের সাথে জড়িত। অনেক সময় তো তদন্ত, যেমন এই ঘটনাই দেখলাম, হয়তো বিচারক অসহায়, তদন্ত যদি ঠিক না হয় তাহলে তো মামলা অর্থাৎ তথ্য প্রমাণ যদি না পাওয়া যায়, সেখানে তো অপরাধীকে মানে অভিযুক্তকে শাস্তি দেওয়া যাবে না। এখন সেক্ষেত্রে যে রাষ্ট্রের যে করণীয়, বিশেষ করে নির্বাহী বিভাগের এই তদন্তের সঙ্গে যুক্ত ব্যক্তিদের, তাদের সঙ্গে জনগণের যে সম্পর্ক, সেটা কিন্তু এখন সম্পর্কটা খুব না, স্বস্তিকর নয়। এটা স্বস্তিকর করতে হবে। মানুষ পুলিশ দেখলে ভয় পাবে না, বরং তার বন্ধু ভাববে, সেবক ভাববে, এবং তার কাছে তার আশ্রয় চাইবে। এই রকম পরিবেশটা যে তৈরি করতে পারে, কিন্তু সেটা আমরা বাস্তবে তার বিপরীত না, দেখি। এই কালচার থেকে আমরা অনেক দূরে। অনেক দূরে। তাই এই দূরকে নিকট করতে হবে। অর্থাৎ পুলিশ যে বইয়ের ভাষায় লেখা আছে, পুলিশ জনগণের সেবক, সত্যিকার সেবক হতে হবে, এবং পুলিশ দুষ্টের দমন শিষ্টের পালন করতে হবে। কিন্তু এখন আমরা উল্টোও দেখি, সেটি ফুলবাড়িয়ার ঘটনায় দেখি, এবং গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতেও দেখি। এ হলে তো কোনো আইনি প্রয়োগ হবে না। যে আমরা সে আশায় থাকি। আর সর্বশেষ, একদম সময় নেই, একদম 1 মিনিটের কম সময়, যদি আপনি একটু বলেন যে আসলে এই মামলাটির ভবিষ্যৎ কি হতে পারে, হাইকোর্টে বা অন্য কি প্রক্রিয়া নিলে আবার সুবিচার পাওয়ার আশা করা যেতে পারে? এটা আসলে মামলার ডকুমেন্টগুলো না দেখে মন্তব্য করা খুব মুশকিল, যে কি আলামতগুলো সেখানে এসছে এবং কেন বা রায়টা পুরোপুরি না পাওয়া যায়। রায়টাও রায়টা যদি আমাদের পুরোপুরি পাওয়া যায় তাহলে হয়তো কিছুটা অনুমান করা যাবে। তবে হাইকোর্টের তো আসলে এখতিয়ারটা অনেক বড়। হাইকোর্টে এখনো পর্যন্ত অনেক কিছু বিষয় যদি জুডিশিয়াল নোটিশে নিয়ে আসা সম্ভব হয়, তাহলে ওখানে এখনো পর্যন্ত প্রতিকার পাওয়ার কিন্তু সুযোগ আছে। হাইকোর্ট চাইলে স্বতঃপ্রণোদিত হয়ে আবার রিমান্ডে ফেরত পাঠিয়ে আবার বিচার করার জন্য পাঠাতে পারেন, যে বিচার প্রক্রিয়াটা সঠিক হয়নি, তোমার এই রায়টা বাতিল করলাম, আবার এগুলোকে নোটিশে নিয়ে তুমি আবার করো। হাইকোর্টের সেই এখতিয়ারগুলো রয়েছে। এখন এই মামলাতেও সেই ক্ষমতাগুলো চর্চা হবে কিনা বা করবেন কিনা, সেগুলো আসলে মামলার বিস্তারিত বিষয়গুলো এটা তো না হলো জেনে বলা হাইকোর্টের। খুব আর যদি মুশকিল। আপনি যদি মন্ত্রণালয়ের যদি কোনো কিছু করার থাকে, কি মনে হয়? যেরকম- মন্ত্রণালয় আসলে ওদের বিরুদ্ধে যে সমস্ত শুধু বিরুদ্ধে আমি বলছি না, যেহেতু administrative- স্বাস্থ্যমন্ত্রী উনি ডেকেছেন, কি পদক্ষেপ নিলে আবার এটি না, এখানে ট্রায়ালের পর্যায়ে যাওয়ার তো নিচের সুযোগ নেই। কোর্টে সুযোগ নেই। এটাকে আমরা একটা ল্যাটিন টার্ম এখানে আমরা ইউজ করি, যেটাকে বলে ফাংশাস অফিসিও। যেই যেটা বিচার করছিলেন, ড্রাগ কোর্ট যে বিচারটা করছিলেন, তিনি বিচার যখন কমপ্লিট করবেন, তিনি ওই মামলার বিচারক হিসেবে তার ফাংশন আসলে অ্যাডজাস্ট করে ফেলেছেন। তিনি আর ফাইলটা রিওপেন করতে পারবেন না, আইনগতভাবে তার কোনো এখতিয়ার নেই। আমাদের শেষ করতে হবে। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ এই আলোচনার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।